জরুরি কাজ পড়ে গিয়েছিল ভাই। তাছাড়া আনন একটু অসুস্থ ছিল, তাই আসতে পারেনি। আনান, তোর কি হয়েছে? কিছু না ভাই। ভাইয়া নিজের দোষ আমার ঘাড়ে চাপাতেই কথাটা তোমাকে বলেছে। চুপ, মিথ্যুক। সারা রাত ওয়াশরুমে দরজার সামনে বসেছিলে, বলে গেছিস? আর বলো না ভাই, বন্ধুদের সঙ্গে গিয়ে কিসব বাজে বাজে খাবার খেয়েছে, আর তাতেই লুজ মোশন শুরু হয়েছিল। সারা রাত আমাকে জ্বালিয়ে মেরেছে। নিহানের কথা শুনে কিলকিলিয়ে হেসে উঠল শিকতা। হাসতে হাসতেও দম বন্ধ হওয়ার জোগাড়। ওরে, সুপারম্যানের নাকি লুজ মোশন হয়েছে, এই পেট নিয়ে এত বাহাদুরি করে। একদিনও বলেছিল তোমার পেটে গেলে লোহাও হজম হয়ে যাবে। এইটার নমুনা। ওয়াশরুম রক্ষা কমিটির সভাপতির পদ তুমি ডিজার্ভ করো। ওই আনেন না, লুজটা কি খুব বেশি ছিল নাকি একটু কড়া ছিল? আজ থেকে তোমার নাম দিলাম বাথরুমের রাজা। হাসতে হাসতেই শিকতার পেট ব্যথা হয়ে গেছে। শিকতা, এটা কোন ধরনের বেয়াদবি? ছেলেটা অসুস্থ আর তুই কেন ওকে পচাচ্ছিস? আনান, তুই রুমে গিয়ে শুয়ে থাক, আমি তোর খাবার রুমে দিয়ে আসছি। তোর চোখ মুখ কেমন শুকিয়ে গেছে নিহান, তোর এবার কাণ্ডজ্ঞান কেমন? ছেলেটা অসুস্থ আর আমাদের জানাশোনি। আফরোজা নাজনীন ধমকে থামিয়ে দিলেন শিকতাকে। মামি, কাউকে জানানোর মতো অবস্থা আমাকে রেখেছিল না ও। 5 মিনিট পর পর ওয়াশরুমে গেছে, প্রতিবারই গোসল করে বেরিয়ে এসছে, কাপড় পাল্টানোর সুযোগও পায়নি। ওইভাবেই বসেছিল ওয়াশরুমের সামনে। আমি ওকে প্রতিবারই স্যালান বানিয়ে দিয়েছি আর ওর মাথায় বাতাস দিয়েছি। পরে আমার ফ্রেন্ড ডক্টর নিয়ে এসছে, আম্মু আব্বু কাউকে জানায়নি। আফরোজা নাজনীন আনানকে রুমে পাঠিয়ে দিলেন। নাজমা আক্তারকে বললেন, নাজমা, তুই আনানের জন্য নরম করে ভাত রান্না কর, আর শহীদুলকে ডাব আনতে পাঠিয়ে দে, ছেলেটা ঠিক মতন দাঁড়াতে পারছে না। বড় জায়ের কথা মতো নাজমা আক্তার রান্নাঘরে গেলেন। চলেই যাচ্ছ? আবার কবে আসছো? দিদুনের কাছে শুনলাম তুমি নাকি শিহাবকে নিয়ে আলাদা থাকবে। পারবে থাকতে? দিদুনের রুমে কুহুকে দেখে জিজ্ঞেস করলো তামিম। খুব তাড়াতাড়ি আসবো। তাহলে এই বাড়িতে থাকছো না? সম্ভব হবে না, তবে মাঝে মধ্যে বেড়াতে আসবো। নিহান 4টা টিউশনই ঠিক করেছে শুনলাম। এক রুমে একটা ফ্ল্যাটও দেখেছে। এরপরে সে ফ্ল্যাটটা দেখে এসো। আমার কাছে নিরাপদ মনে হয়েছে। তোমার পছন্দ হলে অ্যাডভান্স করবে নিহান। ওই বিল্ডিংয়ের মালিকের ছেলে আমার বন্ধু, কোনো সমস্যা হবে না। আর একটা কথা, রাতে কোনো টিউশনই করাবে না, সন্ধ্যার আগেই বাসায় ফেরার চেষ্টা করবে। অবশ্য ওই বিল্ডিংয়েরই 4টা স্টুডেন্ট পড়তে চায়। এত আগেই ফ্ল্যাটও দেখেছে ভাইয়া? আজকেই দুজন গিয়ে দেখে এসেছি। ভর্তির সময় এসে তুমি একবার দেখে এসো। বাসাটা আমাদের এখান থেকে খুব একটা দূরে নয়, তবে বুয়েটের কাছাকাছি। ভর্তি হওয়ার পর একেবারে সব ঠিকঠাক করে যেও। হুম। কুহু, চল বেরিয়ে পড়ি, দেরি করলে বাস মিস করবি। নিহান এসে তাড়া দিল। আনান ভাইয়া কোথায়? ঘুমাচ্ছে। ভাইয়াকে কয়েকদিন এখানেই থাকতে বল, ভাইয়া খুব দুর্বল হয়ে গেছে, বড় মা শুনলে কান্নাকাটি শুরু করবে। আম্মুকে কিছু জানানোর দরকার নেই, আব্বু অসুস্থ, দুজনেই চিন্তা করবে। বলবো না, তুমি একটু দাঁড়াও, আমি মামিদের থেকে বিদায় নিয়ে আসি। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল কুহু, নিহান আর তামিম। মামি এত কিছু কেন করেছেন? এসবের কোনো প্রয়োজনই ছিল না। নতুন বাসায় ঢুকে হতভম্ব হয়ে গেছে কুহু। ও চারপাশে তাকিয়ে দেখছে আফরোজা নাজনীন কুহুর আসার আগেই ফ্ল্যাটের চাবি নিয়ে ফ্ল্যাট সাজিয়েছে। একটা বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং আর রান্নাঘরের সব মিলিয়ে ছোট্টখাটো একটা ফ্ল্যাট। সেই ফ্ল্যাটেই আফরোজা নাজনীন টুকটাক সাজিয়েছেন। বেডরুমের জন্য খাট, ড্রেসিং টেবিল, আলমারি কিনেছেন। ড্রয়িং রুমে তেমন কিছু রাখেননি, কয়েকটা চেয়ার আর একটা টেবিল রেখেছেন। রান্নাঘরে কিছু হাঁড়ি পাতিল প্লেট সহ রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন। তেমন কিছুই করিনি মা, আম্মা চেয়েছিলেন আরও কিছু কিনতে, কিন্তু তোর বড় মামা নিষেধ করলো। বাসাভর্তি ফার্নিচার রাখলে নাকি সেসব পরিষ্কার করতে গিয়ে তোর পড়াশোনার ক্ষতি হবে, তাই তোর দিদুন আর কিছু কেনার চিন্তা বাদ দিয়েছেন। আফরোজা নাজনীন হাসি মুখেই বললেন, কিন্তু মামি, এত কিছুর আমার দরকার ছিল না। এগুলো কিনতে নিশ্চয় অনেক টাকা লেগেছে, এত টাকা এই মুহূর্তে আমার কাছে নেই। কিভাবে শোধ সেটাও ভাবতে হবে আমাকে। কুইতস্ত ভাবে বলল, এ মেয়ে, তুই টাকা শোধ দেওয়ার কথা চিন্তা করছিস কেন? তুই আমাদের বাসায় থাকবি না ঠিক আছে, কিন্তু বাসা নিয়ে থাকতে গেলে কিছু জিনিসপত্র প্রয়োজন হয়। তোর দিদুন তোকে ভালোবেসে এগুলো দিয়েছেন।
এখানে টাকা শোধ দেওয়ার কথা আসছে কেন? তুই কি জানিস নিহান আনানের প্রয়োজনীয় সকল জিনিসপত্রই তোর দিদুন দিয়েছেন? তার নাতি নাতনিরা বাইরে পড়াশোনা করতে গেলেই তিনি সবাইকে কিছু না কিছু দিয়ে থাকেন। তুইও তার নাতনি, এই অধিকার বোধ থেকে তিনি তোর জন্য এসব করেছে। এতে যদি তোর মনে হয় টাকা শোধ করতে হবে, এটা শুনলে কিন্তু তিনি কষ্ট পাবেন। বড় মামির কথা শুনে লজ্জা পেল কুহু। কি বলবে সেটা খুঁজে পেল না। ওকে নীরব থাকতে দেখে আফরোজা নাজনীন কথা বললেন, শোন মা, কায়েসের সঙ্গে আমাদের কি গভীর সম্পর্ক ছিল সেটা বোধহয় তুই জানিস না। কায়েস প্রতি সপ্তাহে আমাদের বাসায় আসতো। তোর মা মাসে একদিন হলেও আসতো। আমরাও যেতাম তোদের বাসায়, কিন্তু দুর্ভাগ্যবশত তোকে কখনোই দেখিনি। তুই সারাদিন স্কুল কোচিং নিয়ে ব্যস্ত থাকতিস, তাই তোর জানা নেই আমাদের সম্পর্কের গভীরতা কতটুকু। তোর দিদুন আইরিনকে নিজের মেয়ে বলে ভাবতেন। তিনি আইরিনকেও সে কথা বলেছিলেন। আইরিন তোর দিদুনকে আম্মা বলেই ডাকতো। তাই তোর দিদুন যদি দিতে চান বা কিছু দেন, তবে সেগুলোর মূল্য পরিশোধের কথা মনেও আনবি না। বুঝেছিস আমার কথা? বুঝেছি মামি। শোন, এখন শুধু ফ্রিজ কেনা বাকি আছে। সময় করে একদিন কিনে ফেলবো, কেমন? ফ্রিজ কেনার টাকা আমার মামা দিয়েছে, তবে আপাতত আমার ফ্রিজের দরকার নেই মামি। কয়েকটা দিন যাক, তারপর কিনে নিব। আগে এদিকটা সামলে নিই, পরিস্থিতি বুঝে নেই, তারপর ফ্রিজ কিনলেই হবে। আমি আপনাকে টাকা দিয়ে দিব, আপনি পছন্দ করে কিনবেন। কুহুর কথা শুনে আফরোজা নাজনীন হাসি মুখে সায় জানালেন। তিনি বেশ বুঝতে পারছেন কুহু কেন ফ্রিজ কিনতে যাচ্ছে না। মেয়েটার ধৈর্য বুদ্ধি দেখে অবাক হচ্ছেন তিনি। কিরে আমরা কাঠের ঢেকি, কি অবস্থা তোর মতো গোবর গণেশ ঢাবিতে পড়বে ভাবলেই আমার নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করে। ঢাবির মান সম্মান বলে আর কিছু থাকলো না। তোর মতো গোবর গণেশকে ঢাবিতে সুযোগ দিয়ে আমার মতো বুদ্ধিমান মানুষের মেধাকে অবমাননা করা হয়েছে, বুঝলি? তা তোর সাবজেক্ট যেন কি? আমি একটু ভাবনি শিকদার কাছে জানতে চাইলো, বায়োকেমিস্ট্রি আমার সাবজেক্টের নাম। আর কিছু জানতে চাও তুমি? শিকদার দাঁতে দাঁত পিষে বলল, কেমিস্ট্রি বানান জানিস? বলতে পারলে আমি বুঝবো এখানে তোর বংশের মহাজনদের কোনো কেরামতি নেই। আনানের বাচ্চা, তুই গেলি এখান থেকে? তুই কি বলতে চাস? আমার যোগ্যতা নেই দাবিতে ভর্তি হওয়ার? তুই নিজে পড়িস কি এমন ভালো সাবজেক্ট, তাতে এত ভাব নিচ্ছিস? ফালতু কোথাকার। ফিজিক্স সাবজেক্টের নাম শুনেছিস নিশ্চয়ই। আমি সেই সাবজেক্টেই পড়ি। তোর মতো গবের গণেশ ফিজিক্সের মূল্য বুঝবে কিভাবে? কেমিস্ট্রিতে পড়ার সুযোগ পেয়ে নিজেকে মেরি কুরি ভাবতে শুরু করেছিস নাকি? যত সব পাগলের দল। তোর যে ব্রেইন 2 মাস পরই দেখবি চোখের জলে নাকের জলে একাকার হয়ে গেছে। আমাকে এভাবে ইনসাল্ট করবি না বলে দিলাম। আমি গোবর গণেশ নই, তুই গোবর গণেশ। তোর 14 গোষ্ঠী গোবর গণেশ। ফালতু ছেলে, আমার পেছনে না লাগলে তোর শান্তি হয় না। রাগে দুঃখে শিকদা ফুপিয়ে কেঁদে উঠল। শিকদাকে কাঁদতে দেখে আনানের চোখে বিস্ময়ে ছানা ভরা হয়ে গেল। ও সামান্য কথাতেই মেয়েটা কেঁদে বাড়িটাকে সাগর বানিয়ে দিয়েছে। আনানের ইচ্ছে করছে চলন্ত রিকশায় নিচে মাথাটা রাখতে। এতে যদি ওর একটু শিক্ষা হয়। কোন কুক্ষকে নিয়ে যে একটা মেয়ের পিছনে লাগতে গেছিল। এখন যদি বড় মামি দেখে তার মেয়ের চোখে পানি, নাকের পানি কি আটলান্টিক মহাসাগর সৃষ্টি করেছে, তবে নিশ্চয়ই মামি রাগ করবেন। যদিও বড় মামি রাগ করার মানুষই নন, তবুও বলা যায় না। আনান অনেক ভেবেই শিকদার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল। যদিও সেটা টেম্পোরারি। শিকদার কান্না থামলে ও ক্ষমার উইথড্র করে নেবে। শিকদা শোন। আনান কথা শেষ করতে পারলো না, আগে থেকেই শিকদা বলে উঠল, তুই আমার সাথে কথা বলবি না বলে দিচ্ছি। তুই আমার জীবনের একমাত্র শত্রু। তুই ছাড়া আর কেউ আমার সঙ্গে এভাবে কথা বলেন না। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেল শিকদার। আনান শিকদার কান্না মাখা মুখের দিকে তাকায়, সাথে সাথে ও ঠোঁটের হাসি মুছে যায়। ঢাকা আসার পর থেকে গুহুকে রান্না করতে হয়নি। বড় মামি প্রতিদিন ওদের জন্য খাবার পাঠিয়ে দেয়। ওই বাড়ি থেকে প্রতিদিন কেউ না কেউ খাবার নিয়ে এখানে আসে। গুহু অনেকবারই নিষেধ করেছে খাবার আনতে, কিন্তু ওর কথা কেউই শোনে না। গত 1.5 মাস যাবৎ ওই বাড়ি থেকে খাবার আসছে। এই 1.5 মাসে গুহু ওই বাড়িতে 2 দিন গেছে, তবে বেশিক্ষণ থাকতে পারেনি। এই 2 দিন ও তাহমিদকে দেখেনি। তার ইন্টার্নি শেষ। সে অক্সফোর্ডে ক্লিনিক্যাল রিসার্চ স্কলারশিপ পেয়েছে। খুব তাড়াতাড়ি সে ইংল্যান্ডে পাড়ি জমাবে, সেই সব নিয়েই ব্যস্ত আছে সে।
কুহু সোনা, কেমন আছো তুমি? আজ কিন্তু তোমাকে যেতে দিচ্ছি না। আগামী কয়েকটা দিন তুমি এখানেই থাকবে। আগামীকাল রাখি নিয়াজ আসছে। নিহান আনানকেও আসতে বলেছি। কয়েকটা দিন তোমরা সবাই মিলে আনন্দ করবে, কেমন? ঠিক আছে দিদুন। বড়মা আমাকে ফোন করেছিল, বড়মা চায় 2-3 দিন আমি এখানে থাকি। যাক, অবশেষে আমার মেয়ের সুবুদ্ধির উদয় হয়েছে। শিহাব বাবু কোথায়? ও বাগানে পিচ্চিদের সঙ্গে খেলছে। দিদুন, এবার কুহুকে একটু ছাড়তে হবে তোমায়। আমরা একটু ছাদে যাব, নতুন কেনা ফুল গাছটা ওকে দেখাবো। শিকটা এসে দাঁড়িয়েছে কুহুর পাশে। কুহু সোনা, যাও সিক্তর সঙ্গে, তোমরা আড্ডা দাও। তবে তার আগে বড় বৌমাকে বলে যেও আমার জন্য যেন লেবু পানি পাঠিয়ে দেয়। ঠিক আছে দিদুন। বলতো কুহু, এই ফুলগুলোর নাম কি? এটা ব্লিডিং হার্ট, এটা রুসেলিয়া। বাহ, তুই জানিস তোকে হারানো কোনোভাবেই সম্ভব নয় দেখছি। আমাদের বাসায় একসময় ছিল, তাই নাম জানি। এই কুহু শোন, ক্লাসের কোনো ছেলেকে কি পছন্দ হয়েছে তোর? কিংবা কোনো ছেলে তোকে পছন্দ করেছে? কারোর দিক থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছিস? শিকদার কথা শুনে কুহু অনেক কষ্টে হাসি আটকালো। শিকটা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে কুহুর দিকে, ওর চোখ জলজল করছে। ছেলেরা বোধহয় বুঝতে পেরেছে আমার পেছনে ঘুরে কোনো ফায়দা নেই। দৃষ্টি সবসময়ই বলে আমি নাকি নিরামিষ, কথাটা বোধহয় সে ঠিকই বলে। পায়ের আওয়াজ পেয়ে কুহু শিকটা দুজনেই পিছনে তাকালো। তাহমিনা আক্তারকে দেখে দুজনের ঠোঁটেই হাসি ফুটলো। তাহমিনা আক্তারও পাল্টা হাসলেন, তবে সেই হাসিতে প্রাণ নেই, আছে বিষণ্ণতা আর দীর্ঘশ্বাস। ওহ, তোরা এখানে? আচ্ছা তোরা গল্প কর, আমি যাই। ওদের কথা বলার সুযোগ না দিয়ে ছাদ থেকে চলে গেলেন তাহমিনা আক্তার। কুহু কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে থাকলো। শিকতা, মেজো মামির কি হয়েছে রে? তার মনটা বোধহয় খারাপ, কাঁদছিলেন মনে হলো। তাওহিদ ভাইয়ার কথা মনে করে কাছে, এটা নতুন কিছু নয়। তাওহিদ ভাইয়া কে? চাচির বড় ছেলে, নিউ ইয়র্কে আছে। আমাদের কারোর সঙ্গে ভাইয়ার যোগাযোগ নেই। কেন? ভাইয়া রাশিয়ান মেয়েকে বিয়ে করেছে, কিন্তু চাচু চেয়েছিল দেশি ভাইয়াকে বিয়ে দেবে। ভাইয়া রাজি হয়নি, সবার অমতে বিয়ে করে সে। তারপর থেকে তার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। এসব নিয়ে অনেক কিছু ঘটেছে আমাদের বাসায়, তাই তার নাম নেওয়াও বারণ। কিন্তু চাচি তো মা, সে কিভাবে সন্তানকে ভুলে থাকবে? যখনই ভাইয়ার কথা মনে হয় তখনই সে কাঁদে, তবে গোপনে। চাচু জানলে রাগ করবে। শিকদার কথাগুলো শুনে কুহুর মন খারাপ হয়ে গেল। মেঝো মামির মতো নারীকে কষ্ট পেতে দেখলে সে কারোর মন খারাপ হয়ে যাবে। শিকতা, আমি একটু নিচে যাব, তুই কি এখানে থাকবি নাকি আমার সঙ্গে যাবি? আমি ভাবলাম তোর সঙ্গে গল্প করব আর গাছগুলো পরিচর্যা করব, কিন্তু তুই সেটা হতে দিবি না। নিচে গিয়ে কি করবি বলতো? মেজো মামির কাছে যাব, তার সঙ্গে গল্প করব। চল যাই। চাচির মন খারাপ, গল্প করার অবস্থায় কি এখন আছে? একা থাকলেই বরং মন আরো বেশি খারাপ হবে। আমরা গিয়ে যদি তাকে সঙ্গ দেই তবে তার মন ভালো হয়ে যেতে পারে। তুই যা, আমি কিছুক্ষণ পর আসছি। গাছগুলো একটু যত্ন আত্তি করে নেই। আচ্ছা। তাহমিনা আক্তার বেলকুনিতে বসে আছেন। তিনি উদাস নয়নে তাকিয়ে আছেন আকাশ পানে, ঠিক করে কেঁদে উঠছেন। মেজো মামি? রুমে তাহমিনা আক্তারকে না পেয়ে কুহু বেলকুনিতে এসেছে। কুহুর ডাক শুনে চমকে উঠলেন। আঁচলে চোখ মুছতেই তাহমিনা আক্তার বললেন, কুহুমা, তুই আয়, আমার কাছে আয়। তাহমিনা আক্তার একটা চেয়ারে নিজের চেয়ারের পাশে টেনে দিলেন। ইশারায় কুহুকে সেই চেয়ারে বসতে বললেন। কুহু মামির পাশে গিয়ে বসলো। আপনার কি শরীর খারাপ মামি? কই না তো। কিন্তু আপনার চেহারা দেখে আপনাকে সুস্থ মনে হচ্ছে না। আমি ঠিক আছি মা। তবে কি আপনার মন খারাপ মামি? মাথা ব্যথা করছে, তাই বোধহয় তোর মনে হচ্ছে আমি অসুস্থ। যখন জিজ্ঞেস করলাম আপনি অসুস্থ কিনা তখন বললেন ভালো আছি, কিন্তু যেই জিজ্ঞেস করলাম আপনার মন খারাপ কিনা তখন আপনি বললেন মাথা ব্যথা করছে। সত্যি কি আপনার মাথা ব্যথা করছে মামি? যদি আমাকে বলতে সমস্যা থাকে তবে বলবেন না, কিন্তু মিথ্যা বলে নিজেকে নিজে কষ্ট দেবেন না প্লিজ। কুহুর কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠল তাহমিনা আক্তার। কুহু তাকে বাধা দিল না,
মন খুলে তাকে কাঁদতেই দিল। তবে পুরোটা সময় কুহু তাহমিনা আক্তারের হাত ধরেই থাকলো। অনেকক্ষণ পর শান্ত হলেন তাহমিনা আক্তার। কুহু পরম মমতায় নিজের ওড়নায় তার চোখের পানিটা মুছে দিল। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর আল্লাহ আমাকে সুখ ঢেলে দিয়েছেন। শ্বশুর শাশুড়ি পেয়েছিলাম মনের মতন, আর স্বামী তো মাটির মানুষ। এই বাড়ির প্রত্যেকে আমাকে চিরটা কাল মাথায় তুলে রেখেছে। 2 ছেলের মা হলাম, তবুও সুখের কমতি হলো না। ধীরে ধীরে ওরা কত বড় হতে থাকলো। আমার 2 ছেলেই বংশের বাকি সবার মতোই মেধাবী। তাওহিদ এসএসসি এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করলো, আইএলটিএসে সর্বোচ্চ নাম্বার পেল, ইয়েল বিশ্ববিদ্যালয়ে ফুল স্কলারশিপ পেয়ে চলে গেল আমেরিকা। যতদিন দেশে ছিল ততদিন ছেলেটা আমার আঁচল ধরে ঘুরঘুর করত। আমেরিকা যাওয়ার পর 1 বছর সব ঠিকঠাকই ছিল। এরপর ধীরে ধীরে তাওহিদ যোগাযোগ কমিয়ে দেয়। সপ্তাহে 1-2 দিন ফোন দিত, আমরা ফোন দিলে রিসিভ করতো না। পরে জিজ্ঞেস করে বলতো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তাই ফোন কাছে রাখে না। আমেরিকা যাওয়ার আগে কথা ছিল স্কলারশিপ শেষ হলেই দেশে ফিরবে, এখানে চাকরি করবে। কিন্তু স্কলারশিপ শেষ হওয়ার পরও ও দেশে আসতে চাইল না। আমরা সবাই ওকে দেশে আসতে অনুরোধ করলাম, কিন্তু ও শুনল না। একদিন ওর বাবা ওকে বলল, দেশে থাকতে হবে না, তুই কিছুদিনের জন্য আয়, বিয়ে করে আবারও আমেরিকা যাস। তাহলে জানতো এখানে ওর জন্য আমরা মেয়ে অনেক আগেই পছন্দ করে রেখেছি। ওর সঙ্গে কথা বলি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ওর কথা শুনে তাহিদ উত্তর দেয়, সে আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবে না। ওর ভার্সিটির এক জুনিয়রের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তাকেই বিয়ে করবে। মেয়েটি রাশিয়ান। আমরা অনেক বোঝালাম, কিন্তু আমাদের কারো কথা শুনল না। একদিন ফোন করে জানালো সেই মেয়েকে বিয়ে করেছে। আবারও ডুকরে কেঁদে উঠলেন তাহমিনা আক্তার। ও এবারও নীরব থাকলো। ও শুধু তাহমিনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। বেশ কিছুক্ষণ পর কান্না থামিয়ে চোখ মুছলেন তাহমিনা আক্তার। জানিস কুহুমা, ছোটবেলায় আম্মাকে হারিয়ে বড় বোনের হাদরে বেড়ে উঠেছিলাম। আম্মার মৃত্যুর 3 বছর পর আব্বা দ্বিতীয় বিয়ে করলেন। তখন থেকে আমাদের 2 বোনের শুরু হলো দুর্বিষহ জীবন। আব্বার দ্বিতীয় স্ত্রী আমাদের 2 চোখের বিষ ভাবত। সংসারের সব কাজ আমরা 2 বোনই করতাম। আসলে আমাদের বিয়ে করিয়ে নেওয়া হতো। ছোট মা আসার পর 2 জন কাজের মেয়েকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরাই হয়ে উঠলাম ওই বাড়ির চাকরানি। প্রথম দিকে আব্বা কিছুই জানতে পারেনি। অবশ্য জানার আগেই আব্বা বলতে গেলেন। ছোট মা আর তার সন্তানেরা হয়ে উঠল আব্বার প্রাণ। আমরা অনাদরে বাস করতে থাকলাম ওই বাড়িতে। তবে পড়াশোনা ঠিকই চালিয়ে গেলাম। আব্বার দ্বিতীয় বিয়ের 4.5 বছর পর বড় আব্বার বিয়ে হলো। ছোট মায়ের সংসার নামক নরক থেকে মুক্তি পেল সে, কিন্তু আমি রয়ে গেলাম সেই নরকে। 3 বছর পর বড় আপা আমাকে নিয়ে গেল তার কাছে। আপার শ্বশুর বাড়িতে থাকতে শুরু করলাম। দুলাভাই মানুষ হিসেবে খুবই ভালো, তাই আমার কোনো অসুবিধা হয়নি। এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলাম। বছরে 1 বার ছোট মায়ের সংসারে বেড়াতে যাই, তাও 2 দিনের জন্য। এই 2 দিনেই ছোট মার মেজাজ খিটখিটে হয়ে যায়। এইচএসসি পরীক্ষার পর বিয়ে হলো। দুলাভাই বিয়ের ব্যবস্থা করলো। আমার শ্বশুর দুলাভাইয়ের বাড়িতে গিয়েছিলেন কোনো এক কাজে, সেখানেই আমাকে দেখেন তিনি। সব জেনে শুনেই তিনি আমাকে তার পুত্রবধূ করে এনেছিলেন। ততদিনে আপার 2 ছেলে মেয়ে হয়েছে। আমি ওদের আদর যত্ন করে বড় করেছি। আমার বিয়ের 2 বছর পর তাহিদের জন্ম হয়। আমি বছরে 2 বার আপার বাসায় বেড়াতে যাই। তাহিদের যখন 5 বছর বয়স তখন আপা হঠাৎই কনসিভ করে। আপার একটা মেয়ে হলো। আমাদের সকলের আদরের সে। নাম রাখলাম তমা। একদিন হাসতে হাসতে দুলাভাইকে বলেছিলাম, তমাকে আমার ছেলের বউ করব। দুলাভাই হেসে উত্তর দিয়েছিল, তোমারই তো মেয়ে, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। ধীরে ধীরে তমা তাওহিদ বড় হতে থাকলো। আমার ইচ্ছের কথা তোর মামাকে জানালাম। সে আমার শ্বশুর শাশুড়ির কাছে বলল, সবাই রাজি হয়ে গেল। তাওহিদকে ডেকে ওর মতামত জানতে চাইলাম, সেও রাজি। পারিবারিকভাবে 2 পরিবারে কথাবার্তা হলো। সিদ্ধান্ত হলো তাওহিদের পড়াশোনা শেষ হলে ওদের 4 হাত এক করে দেব। কিন্তু সেটা আর হয়ে উঠল না। গত কয়েক বছর ধরে বড় আপার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। দুলাভাইয়ের পুরো এলাকার লোকজন জানতো তমার বিয়ে ঠিক হয়ে আছে। বিয়েটা ভেঙে যাওয়ার পর মানুষজনের নানান প্রশ্নের জবাব দিতে গিয়ে তারা নাজেহাল হয়ে যায়। একসময় আমাদের 2 পরিবারের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। আমি তাওহিদকে কত বার বললাম, এমন করিস না, তোর পরিবারের সবাইকে সবার সামনে ছোট করিস না। কিন্তু ও শুনলই না, উল্টো আমাকে
কত কথা শোনালো। তমা নাকি ওর যোগ্য নয়, ওর পরিবারের মেয়েকে বিয়ে করতে ওর রুচিতে বাঁধবে, এরকম অনেক কথা বলল। সবকিছু শুনে তোর মেজো মামা ভীষণ রেগে গেল। সবাইকে বলে দিল তাওহিদের নাম এই বাড়িতে কেউই উচ্চারণ করতে পারবে না। তাওহিদকে যে সে সন্তান হিসেবে মানে না।